আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একজন গ্রুপ সি কর্মীকে কি কি ধরনের কাজ করতে হতে পারে। তো দেখো, যারা ইন্টারভিউ দিতে যাবে এসএসসি গ্রুপ সি বা গ্রুপ ডি এর, তারা কিন্তু এই ধরনের তাদেরকে কিন্তু প্রশ্ন করতেই পারে যে তুমি একজন গ্রুপ সি কর্মী হবে বা গ্রুপ ডি কর্মী হবে, তোমাকে কি কি বা কোন কোন ধরনের কাজ করতে হতে পারে। তা তোমাকে একটা বেসিক নলেজ কিন্তু রাখতে হবে যে একজন গ্রুপ সি কর্মীকে কি কি কাজ করতে হয়। তাহলে অবশ্যই যারা গ্রুপ সি গ্রুপ ডি দিয়েছো তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবে এবং বন্ধুদেরকে শেয়ার করে যাও যাতে তারাও দেখতে পারে। তো দেখো, একজন গ্রুপ সি কর্মী বলছে পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষায় গ্রুপ সি কর্মীদের বহুমুখী ভূমিকা বা সাধারণ প্রশাসন থেকে ডিজিটাল গভর্নেন্স একটি পূর্ণাঙ্গ রূপরেখা আমি কিন্তু এখানে নিয়ে এসেছি, সেটা কিন্তু তোমাদের দেখাচ্ছি, মন দিয়ে দেখবে। দেখো, যে আধুনিক শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড তাদের বলা হচ্ছে না, গ্রুপ সি কর্মীদেরকে আধুনিক শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড বলা হচ্ছে। কেন বলা হচ্ছে আমি বলবো, সব কারণ বলবো। প্রথাগত খাতা কলম থেকে আধুনিক ডিজিটাল যুগের উত্তরণ। তাহলে বললাম এই বিষয়ের জন্যই কিন্তু বলা হচ্ছে কি না মেরুদণ্ড। দেখো, আগে কিন্তু দেখবে সবকিছু খাতা কলমে হতো বা সবকিছু লেখালেখির মাধ্যমে হতো, এখন কিন্তু বর্তমানে ডিজিটাল যুগ। তাহলে ডিজিটাল যুগে সবকিছু কিন্তু ডিজিটালাইজড। মানে তোমাকে একটা স্কুলের মধ্যে যদি গ্রুপ সি কর্মী না থাকে রেজাল্ট তৈরি হবে না, গ্রুপ সি কর্মী না থাকলে অ্যাডমিশন হবে না, বা অনেক কিছু কাজ আছে যেগুলো গ্রুপ সি কর্মী না হলে কোনোভাবে সম্ভবই নয়। তো সেই বিষয়ের জন্য বলা হচ্ছে কি না মেরুদণ্ড বলা হচ্ছে, যে আধুনিক শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড কাকে বলা হচ্ছে না গ্রুপ সি কর্মীদেরকে বলা হচ্ছে। এবং মনে রাখবে একজন গ্রুপ সি কর্মী মানে স্কুলের যে হেডমাস্টার তার কিন্তু ডান হাত ধরতে পারো তুমি। গ্রুপ ডি যেমন বাম হাত, গ্রুপ সি ঠিক সেইভাবেই কিন্তু ডান হাত। কারণ কোনো হেডমাস্টার তার ম্যাক্সিমাম কাজ মানে তার দায়িত্ব রেসপন্সিবিলিটি বেশি, কিন্তু মেন যে কাজটা করে কারা বলতো এই গ্রুপ সি কর্মীরাই কিন্তু ম্যাক্সিমাম কাজটা করে। ওই জন্য বললাম যে একজন হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের ডান হাত কিন্তু একজন গ্রুপ সি কর্মী। তো যাই হোক, দেখো মন দিয়ে শোনো, যে প্রাতিষ্ঠানিক তথ্যের চিরস্থায়ী সংরক্ষণ, স্কুলের নির্ভুল আর্থিক ব্যবস্থাপনা, এই যে বললাম অ্যাডমিশন ফিজ তুমি দেবে, একটা স্কুলে অ্যাডমিশন কতজন হচ্ছে, কত টাকা আসছে, কত টাকা ইনকামিং, কত টাকা আউটগোয়িং, সবকিছু কিন্তু এই গ্রুপ সি কর্মীরাই কিন্তু হিসাব নিকাশ কিন্তু রাখে। সরকারি ডিজিটাল পোর্টাল পরিচালনা, এই যে কোনো একটা স্কুলের তার ডিজিটাল যে পোর্টাল সেটা কিন্তু পরিচালনা করে কে না গ্রুপ সি কর্মী কিন্তু করে থাকেন। তো দেখো, গ্রুপ সি পদের আওতাভুক্ত সুনির্দিষ্ট ভূমিকা, কি কি ভূমিকা আছে দেখো। একজন যে ক্লার্কের কিছু মানে গ্রুপ সি কর্মী যে হবে, যে ক্লার্ক হবে তার কাজ হচ্ছে কি দাপ্তরিক বা হিসাব রক্ষক এবং সামগ্রিক প্রশাসনিক কার্যাবলী। এবং দেখবে কিছু লাইব্রেরিয়ান নিয়োগ করা হয়। লাইব্রেরিয়ান যে হবে সে আধুনিক গ্রন্থাগার ব্যবস্থাপনা এবং বইয়ের ক্যাটালগিং এইসব কাজ কিন্তু একজন লাইব্রেরিয়ান করে থাকে। এবং দেখো ল্যাব অ্যাসিস্ট্যান্টের কাজ বুঝতেই পারছো, যে গবেষণাগারে সরঞ্জাম বা স্টকে রক্ষণাবেক্ষণ, মানে ল্যাবে আর কি সমস্ত কিছু রক্ষণাবেক্ষণ করা, কতটা কি প্রয়োজন স্টুডেন্টদের, বিশেষ করে সায়েন্সের স্টুডেন্টদের জন্য কিন্তু এই ল্যাবের কিন্তু প্রয়োজন পড়ে। আচ্ছা, এবারে আমরা দেখছি ওয়ান বাই ওয়ান গ্রুপ সি কর্মীকে কি কি কাজ করতে হতে পারে সেইগুলো কিন্তু আমরা দেখছি। দেখো কি আছে, এই যে ধরো এই যে তিন ধরনের ফাইল আমি রেখেছি, তিন ধরনের ফাইলে একদম দেখো রেড কালারের একটা ফাইল আছে মানে ক্যাটাগরি ওয়ান। এই ফাইলটা স্থায়ীভাবে সংরক্ষণ করে রাখতে হবে গ্রুপ সি কর্মীকে। যদিও এটা হেডমাস্টার যে হবে তার দায়িত্বে থাকে, কিন্তু সে আমি বললাম তোমাদের সে তার ডান হাত। ওই তুমি যদি গ্রুপ সি কর্মী হও তোমার কিন্তু তুমি হবে তার কিন্তু একজন হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের তুমি কিন্তু ডান হাত হবে। তাহলে এই যে রেড যে ফাইল মানে এই ফাইলের মধ্যে কি আছে না অ্যাডমিশন রেজিস্টার, কর্মীদের সার্ভিস বুক এবং জমির দলিল বা বিল্ডিং এর প্ল্যান, মানে যেটা যে স্কুল সেই স্কুলের বিল্ডিং এর প্ল্যান বা বিল্ডিং এর বা জমির যে দলিল সেগুলো কিন্তু রক্ষণাবেক্ষণ করতে হবে পার্মানেন্টলি ভাবে এই ফাইলটা। তখন দেখো একজন হেডমাস্টার আছে, সে তো হয়তো নতুন যে হেডমাস্টার আসবে তার উপরে সমস্ত দায়িত্ব অর্পণ করে যাবে, কিন্তু ব্যাপারটা হেডমাস্টাররা দায়িত্ব রাখছে ঠিক আছে, বাট সে কিন্তু কাজটা করাচ্ছে কাকে দিয়ে
বা কাকে দিয়ে সংরক্ষণ করাচ্ছেন? একজন গ্রুপ সি কর্মীকে দিয়ে। এই জন্যই বলছি যে তুমি কিন্তু একটা হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের ডান হাত হিসাবে কিন্তু নিয়োগ পাবে। আচ্ছা, গ্রুপ বি মানে ক্যাটাগরি বি হচ্ছে 12 বছরের জন্য সংরক্ষণ। এই যে ফাইলটা তোমাকে 12 বছরের জন্য সংরক্ষণ করার প্রয়োজন, কি কি আছে না? ক্যাশ বুক মেমো আছে, মিড ডে মিল আছে, মিড ডে মিলের রেজিস্টার এবং অডিট পেপার এবং ভাউচার, এগুলো হচ্ছে 12 বছরের জন্য তোমাকে সংরক্ষণ করতে হবে। এবং কিছু ক্যাটাগরি সিতে যে ফাইলটা আছে, এই ফাইলের মধ্যে 2 বছরের, এই ফাইলটাকে তোমাকে 2 বছরের জন্য সংরক্ষণ করতে হবে। কি কি আছে এর মধ্যে না? ছাত্রছাত্রীদের যে প্রাত্যহিক হাজিরা খাতা বা সাধারণ যে বিজ্ঞপ্তি, এগুলো কিন্তু টেম্পোরারি ভাবে কিন্তু সংরক্ষণ করে রাখতে হবে। পরবর্তীতে কিন্তু এগুলো ওই ওয়েস্ট পেপার হিসাবে কিন্তু ফেলে দিতেও পারবে। তো এই বিষয়গুলো এইভাবে বললাম। তাহলে কিছু ফাইল আছে যেগুলো তোমাকে একদম সুনির্দিষ্টকালের জন্য, ঠিক আছে, মানে পার্মানেন্ট ভাবে এটা কিন্তু জমিয়ে রাখতে হবে, এবং কিছু আছে 12 বছরের জন্য জমিয়ে রাখতে হবে। তাহলে এইগুলো তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে, এবং সেই জিনিসগুলো কিন্তু তোমাকে কিন্তু যে ইন্টারভিউ যখন হবে তখন তোমাকে কিন্তু এই প্রশ্ন করতেই পারে, বা তোমার বেসিক নলেজ জানার জন্য তোমাকে কিন্তু এগুলো জানতে হবে। এবারে দেখে নিই আমরা যে স্কুলের অপরিহার্য রেজিস্টার রক্ষণাবেক্ষণ। দেখো কি আছে না? অ্যাডমিশন রেজিস্টার, প্রতিটা ছাত্রছাত্রী স্কুলে প্রবেশ এবং প্রস্থানের স্থায়ী আইনি রেকর্ড। মানে ধরো তুমি এই বছর ভর্তি হয়েছো, অ্যাকচুয়াল কি হয়, আমরা ক্লাস 5-এ ভর্তি হই বা 6-এ ভর্তি হয়। এখন যদিও সিক্সে ভর্তি হলো একটা স্টুডেন্ট, তাই তো, ভর্তি হওয়ার পরে সে ক্লাস 12-এ বেরোচ্ছে। এবারে কবে বেরিয়েছে? মাধ্যমিক দিয়ে বেরিয়েছে না ক্লাস 12 দিয়ে বেরিয়েছে? এই যে ব্যাপারগুলো, ঠিক আছে, তাহলে কখন প্রবেশ করছে, কখন বেরিয়ে যাচ্ছে, সেই সমস্ত কিছু কিন্তু রেকর্ড তোমাকে কিন্তু রাখতে হবে। আচ্ছা, ক্যাশবুক মানে প্রাত্যহিক আর্থিক লেনদেন বা ব্যালেন্স আপডেট, অডিটের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা। এটা দেখো তোমাদের মাথায় খেয়াল রাখতে হবে, এইটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। একটা স্কুল, একটা প্রতিষ্ঠান চলছে, সেটা কিন্তু ওই এই 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 জিনিসটা কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্স বা গুরুত্ব দিতে হবে। কারণ দেখো, স্টুডেন্টরা তো ভর্তি হবে যখন, তখন তারা এককালীন একটা টাকা দিল, সেই টাকা দেওয়ার, সেই কত টাকা আসলো, এবারে কি হয় না বিভিন্ন অনুষ্ঠানে টাকাগুলো ধাপে ধাপে খরচ হয়, তাহলে কত টাকা বেরিয়ে যাচ্ছে, তাই তো, কোন খাতে কত টাকা বেরোচ্ছে সেই হিসাব সব কিন্তু তোমাকে রাখতে হবে। সার্ভিস বুক, শিক্ষক বা শিক্ষাকর্মীদের চাকরি জীবনের প্রতিটি পদক্ষেপ, ইনক্রিমেন্ট এবং ছুটির লগ সবকিছু কিন্তু তোমাকে মেনটেন করতে হবে। এবং সব থেকে বড় করা অ্যাটেন্ডেন্স রেজিস্টার, শিক্ষক বা শিক্ষাকর্মীদের দৈনিক উপস্থিতির প্রামাণ্য নথি তোমাকেই কিন্তু দেখতে হবে। তো এই বিষয়গুলো কিন্তু গ্রুপ সি কর্মী যে হবে তার কিন্তু রেসপন্সিবিলিটির মধ্যে সবকিছু কিন্তু থাকবে। স্টাফ ডেটাবেস পরিচালনা, iOS MS পোর্টাল। তো iOS MS পোর্টাল এই ব্যাপারটা ভালো করে বোঝো, যে প্রোফাইল আপডেট করা, মাস্টার ডিরেক্টরিতে কর্মীদের পদোন্নতি বা ইনক্রিমেন্ট বা বদলির তথ্য সংযোজন করা, স্যালারি রিকুইজিশন, তো স্যালারি প্রতি মাসে নির্দিষ্ট সময়ে নির্ভুল বেতনের বিল তৈরি করা এবং সেটাকে সাবমিট করা, কারণ সেই অনুযায়ী কিন্তু বেতন আসবে। ধরো কেউ তার সমস্ত ছুটি বাদ দিয়েও সে এক্সট্রা ছুটি করে যাচ্ছে, তাহলে সেগুলো তার বেতন কাটা যাবে, সেই হিসাবে কিন্তু তোমাকে কিন্তু সবকিছু রেডি করে দিতে হবে। আচ্ছা, ট্যাক্স এবং ডিডাকশন, জিপিএফ, প্রফেশনাল ট্যাক্স এবং ইনকাম ট্যাক্সের সঠিক হিসাব, না এক কথায় সমস্ত হিসাব নিকাশ তোমাকে কিন্তু রাখতে হবে। ই পেনশন, তোর অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য দ্রুত ইপিপিও জেনারেশন ডেটা আপডেট করা, এই বিষয়গুলো এক কথায় তুমি ধরতে পারো। এই জন্য বলা হচ্ছে একজন গ্রুপ সি কর্মীকে কম্পিউটার কিন্তু জানতে হবে, এবং বললাম আধুনিক শিক্ষা ব্যবস্থার সে কিন্তু মেরুদণ্ড, কারণ তোমার সমস্ত কাজ কিন্তু কম্পিউটারের মধ্যে এগুলো কিন্তু তোমাকে করতে হচ্ছে। আচ্ছা, আরো বিষয় দেখো, স্টুডেন্ট প্রোফাইলিং। দেখো প্রত্যেকটা স্টুডেন্টের একটা আইডেন্টি কার্ড থাকে, তো এই যে আইডেন্টি কার্ডটা দেখবে, তার আইডেন্টি কার্ডের মধ্যে তার নাম লেখা থাকে, 14 ডিজিটের একটা সংখ্যা থাকে, তার ডেট অফ বার্থ থাকে, তার ব্লাড কি ধরনের ব্লাড সেটাও কিন্তু দেখবে আজকাল লেখা থাকে। কারণ ধরো কোন একটা স্টুডেন্টের কিছু এমার্জেন্সি হয়ে গেল, তার কি ব্লাড দিতে হবে, দেখবে তার যদি আই কার্ডের মধ্যে লেখা থাকে তাহলে ইজিলি কিন্তু এটাকে মানে এমার্জেন্সি কেসে সেখানে কিন্তু সেই রক্ত তাকে কিন্তু দেওয়া যেতে পারে। তো এই বিষয়গুলোর জন্য মাথায় খেয়াল রাখতে হবে যে যে স্টুডেন্টদের যে প্রোফাইলিং বা স্টুডেন্টদের আইডেন্টি কার্ড, সেগুলো কিন্তু কম্পিউটারাইজ ভাবে তোমাকেই কিন্তু তৈরি করতে হবে। আচ্ছা,
আচ্ছা, মার্কস এন্ট্রি এগুলো খুবই ইম্পর্টেন্ট। বললাম তোমাদের যে রেজাল্ট তৈরি করতে হলে সামেটিভ বা ফরমেটিভ যে পরীক্ষা হবে, সেই পরীক্ষার কত নাম্বার কে কত নাম্বার পেলো সেই পোর্টাল তোমার কিন্তু আপডেট রাখতে হবে এবং ডিজিটাল রিপোর্ট কার্ড তোমার কিন্তু তৈরি করতে হবে। এবং দেখো SCMS মডিউলে স্কুল ইউনিফর্ম বা ব্যাগ বিতরণের নির্ভুল ডিজিটাল ট্র্যাকিং। ধরো একজন বহু স্টুডেন্ট আছে, ক্লাস 5 এর 50 জন স্টুডেন্ট আছে, ধরো কি 100 জন আছে, সেই 100 জনের মধ্যে সবাই তো একদিনে এসে ব্যাগ বা তোমার ইউনিফর্ম নিয়ে যায় না, কিছু কিছু কি করে না সেদিনে আসতে পারে না বা অন্য দিনে আসে। তো যাই হোক, যে আসলো না তাকে তো অন্য দিন দিতে হবে। বা এমনও আছে কেউ একজন আজকে নিয়েছে, সে কিন্তু পরের দিন আবার নিতে পারবে না। তাহলে এই যে কে নিচ্ছে কে নিচ্ছে না, এই হিসাব নিকাশ কিন্তু তোমাকে রাখতে হবে। ব্যাপারটা বুঝতে পারছো? আচ্ছা, এবার দেখো এই যে সামাজিক কল্যাণমুখী কিছু প্রকল্প আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকারের, যেমন কন্যাশ্রী প্রকল্পর তার রূপায়ণ। মানে ধরো শুধু কন্যাশ্রী প্রকল্প নয়, আরো কিছু জিনিস আছে, যেমন যে স্কলারশিপ পাওয়া হয়, তো স্কলারশিপটাও এগুলো কিন্তু সবকিছু তোমাকেই মেনটেন করতে। কিভাবে মেনটেন করবে একটু বলে দিই তোমাদের, যে K1 K2 ফর্ম পরিচালনা করা, মানে বার্ষিক বৃত্তি 13 থেকে 18 বছর পর্যন্ত, বা এককালীন অনুদান, মানে K1 ও K2 ফর্মের যেটা নিয়ম আর কি, সে নিয়ম অনুযায়ী এই যে 13 থেকে 18 বছর যে সে K1 ফর্ম ফিল আপ করবে তাকে সে পরিমাণ টাকা দেওয়া হবে। যে K2, ঠিক আছে, যারা 18 বছর পালিয়ে যাবে সে এককালীন একটা টাকা পাবে। তো এই বিষয়গুলো কিন্তু তোমাকেই দেখতে হবে। তথ্য যাচাই না, অবিবাহিত স্ট্যাটাস বা বয়সের প্রমাণপত্রের কঠোর ভেরিফিকেশনটা কিন্তু তোমাকে ঠিকঠাক করতে হবে, যে হ্যাঁ সত্যি মেয়েটা অবিবাহিত আছে, তখনই কিন্তু সে ওই কন্যাশ্রীর টাকাটা কিন্তু 25,000 টাকা সেটা কিন্তু সে পাবে। তো এই বিষয়গুলো কিন্তু তোমাকে মেনটেন করতে হবে এবং ভালোভাবে মেনটেন করতে হবে। আচ্ছা, ব্যাংক ইন্টিগ্রেশন না, পোর্টালে নামের সাথে ব্যাংকের পাসবুকের তথ্যের নির্ভুলতা এবং নিশ্চিত করা। আচ্ছা, পেমেন্টে যেন কোনো পেমেন্ট যেন, ধরো এই ব্যাপারটা ভালো করে, খুব ইম্পর্টেন্স দিয়ে ভালো করে বুঝো। যখন কেউ স্কলারশিপের ফর্ম ফিল আপ করে, সেই ফর্মটা কিন্তু প্রথমে সে স্কুলে জমা দেয়। দেখবে স্টুডেন্টরা যারা হয় তারা কিন্তু ম্যাক্সিমাম সময় কিন্তু ভুল করে থাকে। কিরকম ভুল করে থাকে না, IFSC কোড ভুল করে দেয়, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ভুল করে দেয়, তাহলে সে তো টাকা পাবে না। তাহলে সেইগুলোকে তোমাকে একবার ভেরিফিকেশন করা বা চেক করা, রিচেক করে সেটা কিন্তু নেক্সট যে অফিস সেখানে কিন্তু ফরওয়ার্ড করা। তাহলে এই বিষয়গুলো কিন্তু তোমাকে সব মেনটেন করতে হতে পারে। আর ঐক্যশ্রী এবং শিক্ষাশ্রী পোর্টালের পরিচালনা, বললাম তোমাদের যে সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জন্য মূল কাজ হচ্ছে ইনস্টিটিউট লেভেলের ভেরিফিকেশনটা করা, খুব ইম্পর্টেন্ট এটা। ওই যে ইনস্টিটিউট লেভেলে সবাই তো অ্যাপ্লাই করে দিল, এবারে কার অ্যাপ্রুভ হবে কার অ্যাপ্রুভ হবে না সেটা তুমি ঠিক করবে, যে এটা আমাদের স্টুডেন্ট, তাহলে এর অ্যাপ্রুভ হলো ইনস্টিটিউশন লেভেলে, আর যার যে হচ্ছে মানে, তো ওই ভেরিফিকেশনটা কিন্তু তোমাকে আলটিমেট কিন্তু করতে হবে। বোঝা গেল? শিক্ষাশ্রী SC/ST ছাত্রছাত্রীদের জন্য 5ম থেকে 8ম শ্রেণী মূলত মূল কাজ কি না, কাস্ট সার্টিফিকেট এবং আয়ের শংসাপত্র তথ্য পোর্টালে আপলোড করা। তাহলে এই বিষয়গুলা, এবং দেখো আরো কিছু আছে, লজিস্টিক, মিড ডে মিলের প্রশাসন, মানে দৈনিক যে দায়িত্ব, দৈনিক দায়িত্ব কি না, দৈনিক উপস্থিতির ভিত্তিতে চাল বা অন্যান্য সামগ্রিক হিসাব রাখা। ধরো আজকে 500 জন স্টুডেন্ট এসেছে, তাহলে 500 জনের কি পরিমাণ চাল নিতে হবে, তাই তো? তাহলে এই বিষয়গুলো কিন্তু সব মেনটেন কিন্তু তোমাকে করতে হবে, বা তোমাকে যে যারা রাঁধুনি আছে তাদের সঙ্গে যে কিন্তু কনভারসেশন তোমাকে কিন্তু করতে হবে। অনেক সময় এগুলো হেডমাস্টার বা অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সেও কিন্তু এগুলো কন্ট্রোল করে, কিন্তু তোমার দায়িত্বের মধ্যে কিন্তু এগুলো পড়ছে। MDM ক্যাশ বুকে কনভার্সন কাস্ট এর প্রত্যাহিক এন্ট্রি, তো এই বিষয়গুলো সবই এন্ট্রি করতে হবে। বা আচ্ছা, মাসিক দায়িত্ব, মাসিক হচ্ছে মান্থলি ডেটা ক্যাপচার ফরম্যাট তৈরি এবং ব্লক অফিসে সেটা প্রেরণ করা। আর সব থেকে বড় কথা, যারা রাঁধুনি তাদের মাসিক যে তারা সাম্মানিকটা পায়, সেই সাম্মানিকটা কিন্তু প্রদান করা নিশ্চিত করতে তোমাকে কিন্তু করতে হবে। তাহলে এই যে এত দায়িত্ব কিন্তু, এত রেসপন্সিবিলিটি তোমার উপরে থাকছে, তুমি একজন গ্রুপ সি কর্মী হতে পারো, বাট তুমি কিন্তু এই লেভেলের কাজগুলো, যে লেভেলের কাজ দেখতে পাচ্ছ, প্রচুর কাজ কিন্তু তোমাকে করতে হচ্ছে। এবারে এগুলো কি সব এককালীন হয় না, যেমন ভর্তি হলো প্রথম মাসের দিকে একটু চাপ বা প্রেসার থাকে, তারপর দেখবে অন্যান্য প্রেসার গুলো তখন কিন্তু থাকে। আচ্ছা, ফার্নিচার বা সরঞ্জাম কেনাকাটার প্রতিটি বিল বা ভাউচার স্টক রেজিস্টারে নির্ভুলভাবে তোমাকে কিন্তু তুলে রাখতে হবে। লাইব্রেরি বা ল্যাবরেটরি,
লাইব্রেরিয়ান বা ল্যাব অ্যাসিস্ট্যান্টদের সাথে সমন্বয় করে বই এবং বৈজ্ঞানিক সরঞ্জামের স্টকের হিসাব রাখা, কতগুলো প্রয়োজন বা কতগুলো আছে, কেউ চুরি করে নিয়ে চলে যাচ্ছে কিনা। মানে চুরি বলতে অ্যাকচুয়াল কি হয়, স্টুডেন্টরা ভুলবশত কেউ নিয়ে চলে গেল, ঠিক আছে, বা হয়তো কোনো মানে যা ঝাড়ু দিতে আসে এমন হতে পারে যে কিছু মিসিং হয়ে গেল, ঠিক আছে। তো এই হিসাব নিকাশগুলো কিন্তু তোমাকে সবকিছু দিতে হবে যে হ্যাঁ একটা মিসিং হয়েছে স্যার, ঠিক আছে। এবারে সেই বিষয়টা তোমার কিন্তু স্যারের সঙ্গে কিন্তু কনভারসেশন করতে হবে। আচ্ছা, কন্টিজেন্সি ফান্ড মানে অফিসে খুচরা খরচ বা ডাক টিকিট বা মেরামতি ভাউচার সংরক্ষণ, এই বিষয়গুলো কিন্তু সব তোমাকে মেনটেন করতে হবে। এবং দেখো, পেশাগত শৃঙ্খলা বা কাজের সময়সূচি বা অ্যাপয়েন্টেড আওয়ার, মানে তোমাকে কটার সময় আসতে হবে, এই বিষয়গুলো একটু ভালো করে খেয়াল করো। যে 10:35 স্কুলে কিন্তু উপস্থিতি হওয়ার নির্ধারিত কিন্তু সময়, আর 10:40 থেকে 50 কি হয় না, প্রাত্যহিক প্রার্থনা বা অ্যাসেম্বলিতে বাধ্যতামূলক উপস্থিতি কিন্তু থাকতে হয়। এবং দেখো, লেট অ্যাটেন্ডেন্স হিসাব গণ্য করা, মানে এইটা অ্যাকচুয়াল কি হয়, শুধু তোমার নিজের নয়, আরো যে শিক্ষাকর্মী আছে, আরো যে শিক্ষক বা শিক্ষিকা আছে, তাদেরও এইসব জিনিসগুলো কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে যে কে লেটে আসছে, ঠিক আছে। যদি এরকম দেখা যায় 10:50 ম্যাক্সিমাম সময় কোনো শিক্ষক বা শিক্ষাকর্মী, সেটা তোমাকে কিন্তু হেডমাস্টারকে ইনফর্ম করতে হবে। এবং নিয়ম হচ্ছে এটাই, যদি মাসে 3 দিন দেরিতে এলে একদিনের ক্যাজুয়াল লিভ কিন্তু কাটা যাবে। তাহলে এই বিষয়গুলো কিন্তু তোমাকে মাথায় খেয়াল রাখতে হবে, যদিও স্কুলে এটা মেনটেন হয়ে যায়, ঠিক আছে। যদি হেডমাস্টার একটু স্ট্রিক্ট হয় তখন কিন্তু সমস্যা থাকে। আচ্ছা, পেশাগত নৈতিকতা এবং আচরণ বিধি মানে কোড অফ কন্ডাক্ট যেটা, আচ্ছা, সব থেকে বড় কথা যে প্রাইভেট টিউশন বা ব্যবসা নিষিদ্ধ। কোনো শিক্ষাকর্মী প্রাইভেট টিউশন, ব্যবসা বা অন্য কোনো লাভজনক পেশার সঙ্গে যুক্ত থাকতে পারবে না, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার, তথ্যের সম্পূর্ণ গোপনীয়তা। ছাত্রছাত্রী, শিক্ষক ও কর্মীদের সংবেদনশীল ডেটা এবং আর্থিক তথ্যের পূর্ণ গোপনীয়তা বজায় রাখা একজন গ্রুপ সি কর্মীর কাজ। নিরপেক্ষতা, প্রাতিষ্ঠানের যে কোনো অভ্যন্তরীণ বিষয় বা দ্বন্দ্বে সম্পূর্ণ নিরপেক্ষ এবং পেশাদার থাকতে হবে। তুমি হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের তুমি সঙ্গ নিলে, অন্য স্যারের বিরুদ্ধে কিছু বললে, সেটা কিন্তু করা যাবে না। তোমাকে কিন্তু অলওয়েজ কিন্তু নিউট্রাল থাকতে হবে, কারো পক্ষপাতিত্ব করা যাবে না। তাহলে বুঝতে পারলে আমি একটা টোটাল ইকোসিস্টেম যে গ্রুপ সির, সেটা কিন্তু আমি একটা দেখিয়ে দিলাম যে প্রশাসনিক কাজ বা রেকর্ড, ফাইন্যান্সিয়াল যে হিসাব লিকাস, ঠিক আছে, তারপরে তোমার ডিজিটাল ডেটাবেস, তার সঙ্গে সঙ্গে সামাজিক কিছু প্রকল্প বা লজিস্টিক্স, এই সমস্ত বিষয় একজন গ্রুপ সি বা গ্রুপ ডি কর্মী যে হবে তাকে কিন্তু দেখতে হবে। তো তোমরা যারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মী হবে তাদেরকে প্রত্যেককে অল দ্য বেস্ট। তো আমি বলে রাখি আবারও, একজন গ্রুপ সি বা গ্রুপ ডি কর্মী হবে তো একটি হচ্ছে বহুমুখী এবং সম্মানজনক, এটা হচ্ছে পেশা। আধুনিক শিক্ষা ব্যবস্থায় গ্রুপ সি কর্মীরা শুধুমাত্র হিসাব রক্ষক নন, তারা ডিজিটাল রূপান্তরের মূল কারিগর। বিদ্যালয়ের প্রশাসন, শিক্ষক ও ছাত্রছাত্রী ও রাজ্য সরকারের মধ্যে একটি অপরিহার্য সেতু বন্ধন। তাহলে তুমি গ্রুপ সি বা গ্রুপ ডি কর্মী যাই হবে না কেন, তুমি কিন্তু একটা ব্রিজ হিসাবে কাজ করবে এই শিক্ষক, শিক্ষাকর্মী বা ছাত্রছাত্রীদের মধ্যে। তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মী হবে তারা কিন্তু এটা ভিডিওটা অবশ্যই দেখে যাবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আজকে এখানে পর্যন্ত, থ্যাঙ্কস ফর ওয়াচিং।